সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে অনেক, অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আরও একটি নতুন ভিডিও। আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা কিন্তু দিনাজপুর বোর্ড ২০২৩ সালে এইচএসসিতে আসা একটি কমপ্লিটিং সেন্টেন্সকে একদম সেন্টেন্স টু সেন্টেন্স কিভাবে খুব সহজে আমরা কমপ্লিট করতে পারবো সেটি দেখিয়ে দিব। তো চলো দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম যে সেন্টেন্সটি রয়েছে দেখো এখানে কি বলা হয়েছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এর অর্থ কি? সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এরপরে লক্ষ্য করো কি বলা হয়েছে, দ্য পিপল হু আর অনেস্ট, অর্থাৎ দেখো দ্য পিপল মানে কি লোক, যারা কিনা মানে হু, যারা কিনা কি আর অনেস্ট বা যারা সৎ। তাহলে দেখো আমরা যদি এখন বাংলাতে চিন্তা করি যে আমাদেরকে প্রথমে কি বলা হলো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তার মানে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এরপর একটি ফুল স্টপ রয়েছে এবং তারপর বলা হয়েছে লোকরা যারা কিনা কি সৎ। এখন আমরা যদি বাংলায় চিন্তা করি যে তাহলে আমরা কিভাবে এই সেন্টেন্সটিকে কমপ্লিট করতে পারি, দেখো আমাদেরকে ধরো বাংলায় বলা হলো কি লোকজন যারা কিনা সৎ। তাহলে আমরা বাংলাতে যদি সেন্টেন্সটা কমপ্লিট করি তাহলে কি লিখতে পারি আমরা, যে লোকজন যারা কিনা সৎ তারা কি হবে, তারা আজ অথবা আগামীকাল এর পুরস্কার পাবে। তো যারা কিনা সৎ তারা আজ অথবা আগামীকাল পুরস্কার পাবে, এটিকে যদি আমি ইংলিশে ট্রান্সলেট করতে চাই তাহলে দেখো আমরা কি লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি দ্য পিপল হু আর অনেস্ট। দেখো এরপর আমরা কিন্তু চাইলে এখানে কি লিখতে পারি যে দেখো এখানে যদি আমরা এমনটা লিখি যে উইল বি, অর্থাৎ তারা হবে ভবিষ্যতে কি হবে, তারা পুরস্কৃত হবে, উইল বি রিওয়ার্ডেড, তাই না? রিওয়ার্ডেড। আচ্ছা এখন দেখো এখানে কিন্তু একটা ভয়েসের একটা ব্যাপার রয়েছে যে আমাদেরকে একটু প্যাসিভ টোনেই লিখতে হবে। তার কারণ হচ্ছে কি, দেখো তার কারণ হচ্ছে তারা কিন্তু নিজেরা নিজেরা মানে নিজেদেরকে কি করতে পারবে না, রিওয়ার্ড দিতে পারবে না, অর্থাৎ তারা রিওয়ার্ড পাবে। তো যখন কোনো একটি কাজ আসলে নিজে নিজে না হয়ে সেটি অন্য কিছুর মাধ্যমে হয় তখন কিন্তু সেটিকে আমরা প্যাসিভ টোন বলে থাকি। তো এখানেও আমাদেরকে অনেকটা প্যাসিভ টোনেই লিখতে হবে। তার কারণ হচ্ছে কি, নিজে নিজেকে আর পুরস্কার দিবে না, পুরস্কারটা সে পাবে। তো আমরা কি লিখলাম, তারা ভবিষ্যতে পাবে, তাই না? এর জন্য আমরা দেখো এখানে উইল দিয়ে আমাদেরকে লিখতে হয়েছে। তারা কি হবে, তারা উইল বি রিওয়ার্ডেড। এখন কথা হচ্ছে তারা ভবিষ্যতে পুরস্কার পাবে। কবে পুরস্কার পাবে? হয় আজ পাবে, না হয় তারা আগামীকাল পাবে। তাহলে দেখো আমাদেরকে কি করতে হবে, তারা আগামীকাল বা আজ, তার মানে আজকে যদি আমি ইংরেজি করি তাহলে দেখো আমরা কি লিখতে পারি, আমরা কিন্তু এখানে টুডে লিখতে পারি। তাহলে দে উইল বি রিওয়ার্ডেড টুডে, অর আমরা দেখো কি লিখতে পারি, টুমোরো, তাই না? TOMORROW। তাহলে কিন্তু দেখো আমার এই সেন্টেন্সটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখো আমরা কি লিখলাম, দ্য পিপল হু আর অনেস্ট, অর্থাৎ লোকজন যারা কিনা সৎ, উইল বি রিওয়ার্ডেড টুডে, অর্থাৎ তারা হয় আজ পুরস্কৃত হবে অথবা তারা কি হবে, আগামীকাল পুরস্কৃত হবে। আশা করি বুঝতে পেরেছো। বি নাম্বার সেন্টেন্সটি একটু লক্ষ্য করার চেষ্টা করো। দেখো এখানে কি বলা হয়েছে, বিকজ অফ গ্রিন হাউস এফেক্ট। দেখো আমরা সবাই জানি যে গ্রিন হাউস এফেক্ট আসলে কী জিনিস, তো এটি আসলে ওইভাবে বুঝিয়ে বলার প্রয়োজন নেই। গ্রিন হাউস এফেক্টের কারণে, কারণ এখানে বলা রয়েছে বিকজ অফ, এর অর্থ হচ্ছে কারণে। তাহলে এর কারণে কি হচ্ছে, দ্য ক্লাইমেট ড্যাশ। ক্লাইমেট মানে কিন্তু জলবায়ু, আমরা সবাই জানি। তো দেখো আমরা যদি বাংলাতে সাধারণ জ্ঞান খাটিয়ে চিন্তা করি যে বিকজ অফ গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউস এফেক্টের কারণে জলবায়ু কি হচ্ছে, আমরা সবাই বলবো যে জলবায়ু পরিবর্তিত হচ্ছে। তো পরিবর্তিত হচ্ছে এটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ বর্তমানে চলমান কিছু, কারণ পরিস্থিতি বা জলবায়ু কি হচ্ছে, বর্তমানে পরিবর্তিত হচ্ছে। তাহলে দেখো আমরা বর্তমানে পরিবর্তিত হচ্ছে এটিকে এখানে কিভাবে লিখতে পারি, আমরা যদি এখানে লিখি যে দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং, তাই না? ইজ চেঞ্জিং অর্থ হচ্ছে পরিবর্তিত হচ্ছে। কোথায় পরিবর্তিত হচ্ছে, বাংলাদেশে না, শুধুমাত্র বাংলাদেশেই নয় বরঞ্চ সারা বিশ্বে পরিবর্তিত হচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো ইজ চেঞ্জিং অর্থাৎ জলবায়ু পরিবর্তিত হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাই না? তাহলে এটি যদি আমরা লিখে দিই যে অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে কিন্তু কি হলো, আমার সেন্টেন্সটি দেখো কমপ্লিট হয়ে যাচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে কি হচ্ছে বা গ্রিন হাউস এফেক্টের কারণে আসলে কি হচ্ছে, সারা বিশ্বে জলবায়ু পরিবর্তিত হয়ে যাচ্ছে। সি নাম্বার সেন্টেন্সটিতে একটু লক্ষ্য করার চেষ্টা করো। দেখো কি বলা হয়েছে, ইউ ক্যান নট শাইন ইন লাইফ। ইউ ক্যান নট মানে কি, তুমি পারবে না, ক্যান নট মানে কি, পারবে না, কি পারবে না, শাইন ইন লাইফ, অর্থাৎ জীবনে কি করতে পারবে না, শাইন করতে পারবে না বা জীবনে সফল হতে পারবে না। কখন তুমি সফল হতে পারবে না, এখন তুমি দেখো তুমি যদি খুব সহজে এটিকে কমপ্লিট করতে চাও এই সেন্টেন্স থেকে, তাহলে তুমি বাংলাতে চিন্তা করো যে তুমি আসলে বাকি বাক্যটি তুমি কি লিখতে, যদি তুমি বাংলায় লিখতে
তাই না? তুমি জীবনে সফল হতে পারবে না, আমরা কি বলতে পারি? যে যদি না তুমি কি করো? যদি না তুমি কঠোর পরিশ্রম করো। এখন তোমাকে আগে বুঝতে হবে যে যদি না শব্দটির ইংরেজি কি? যদি না শব্দটির ইংরেজি কিন্তু আনলেস, তাই না? আনলেস দেখো, আনলেস আমরা এখানে বসিয়ে দিলাম। অর্থাৎ যদি না তুমি কঠোর পরিশ্রম করো। তো তুমি ইংলিশ তো ইউ, সেটা আমরা লিখে দিলাম। আর কঠোর পরিশ্রম ইংলিশ কি? হার্ড ওয়ার্ক। তার মানে কি? আমরা এখানে কি লিখব? আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তাই না? অর্থাৎ যে আমরা এখানে কি বলছি? যে ইউ ক্যান নট শাইন ইন লাইফ, মানে তুমি শাইন করতে পারবে না বা সফল হতে পারবে না আনলেস ইউ ওয়ার্ক হার্ড। অর্থাৎ যদি না তুমি কি করো? কঠোর পরিশ্রম করো। দেখো ডি নাম্বারে কি বলা হয়েছে? যে ওভার ইটিং। ওভার ইটিং মানে কি? অতিরিক্ত খাওয়া ইজ হার্মফুল টু হেলথ। অর্থাৎ অতিরিক্ত খাওয়া কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তার মানে দেখো আমাদেরকে এখন কি বলতে হবে? যে ইট ইজ হাই টাইম, এখানে বলা হয়েছে পরের বাক্যটিতে দেখো ইট ইজ হাই টাইম মানে এটিই উপযুক্ত সময়। যেহেতু আগের বাক্যে দেখো কি বলা হয়েছে? ওভার ইটিংয়ের একটি কুফল নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ ওভার ইটিংটা কি খারাপ? কিসের জন্য খারাপ বা ক্ষতিকর? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে এটাই উপযুক্ত সময় আমরা কি করতে পারি? আমরা কিন্তু আমাদের যে খাদ্যাভ্যাস আছে সেটিকে পরিবর্তন করতে পারি, তাই না? তাহলে দেখো আমরা সবাই জানি যে ইট ইজ হাই টাইমের পরে যদি আমরা কোনো কিছু লিখি যেমন উই, আই বা দে, তো তখন আমাদেরকে কি করতে হবে? একটু মাথায় আমাদেরকে রাখতে হবে যে তার ঠিক পরে আমাদেরকে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। এটি কিন্তু রুলস বা নিয়ম। তো আমরা যদি এখানে লিখি যে আমাদেরকে পরিবর্তন করতে হবে আর নিয়ম অনুযায়ী কিন্তু আমাদেরকে এখানে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, তাই না? তাহলে দেখো আমরা কি লিখলাম? উই চেঞ্জড। তাহলে উই চেঞ্জড কি? আমাদের। আমাদের ইংলিশ কি? আওয়ার। তাহলে লিখে ফেললাম কি? আওয়ার। উই চেঞ্জড আওয়ার। অর্থাৎ এখানে আমাদেরকে কিন্তু এখন বসাতে হবে যে খাদ্যাভ্যাস। তাহলে খাদ্যাভ্যাস ইংরেজি কি? দেখো আমরা লিখলাম ইটিং হ্যাবিট। তাহলেই দেখো আমাদের এই সেন্টেন্সটি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না? আমরা লিখে দিলাম কি? যে ওভার ইটিং ইজ হার্মফুল টু হেলথ, অর্থাৎ অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অর্থাৎ ইট ইজ হাই টাইম, এর মানে কি? এটিই উপযুক্ত সময় যে আমরা আমাদের খাদ্যাভ্যাসকে পরিবর্তন করে ফেলি, তাই না? তো এখানেও কিন্তু আমাদের সেন্টেন্সটি দেখো কমপ্লিট হয়ে গেল। ই নাম্বারে দেখো কি বলা হয়েছে? দেয়ার গোস আ প্রোভার্ব। আমরা সবাই জানি যে প্রোভার্ব মানে কিন্তু প্রবাদ। তাহলে সেখানে কি রয়েছে বা কি চলছে? একটি প্রবাদ রয়েছে বা প্রবাদ চলছে কি? দ্যাট মর্নিং। দেখো আমাদেরকে যদি কমপ্লিটিং সেন্টেন্স ভালোভাবে পারতে হয় তাহলে কিন্তু বেশ কিছু প্রবাদ বাক্য আমাদেরকে একটু মুখস্থ রাখার চেষ্টা করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে কমপ্লিটিং সেন্টেন্সগুলোতে সাধারণত কি হয়? একদম হুবহু ওই প্রভার্বগুলো চলে আসে। তখন দেখা যায় কি? যে তুমি যদি সেই প্রভার্বগুলো না জানো বা তোমার যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু তুমি খুব সহজে ডিটেক্ট করতে পারবে না এবং তুমি ভাবতে, ভাবতে তোমার সময় চলে যাবে। যেমন আমরা সবাই জানি যে একটা প্রভার্ব বা প্রবাদ কি? মর্নিং শোজ দ্য ডে। অর্থাৎ সকাল কি দেখিয়ে দেয়? যে তোমার সারাদিনটা আসলে কিরকম যাবে, তাই না? তো আমরা এখানে কি লিখতে পারি? যে যেহেতু আমরা জানি মর্নিং শোজ দ্য ডে এটি একটি প্রভার্ব, তো আমাদের আসলে এখানে তেমন কিছু ওইভাবে করার নেই। আমরা জাস্ট লিখে দিলাম মর্নিং শোজ দ্য ডে। ওকে? এফ নাম্বারে দেখো কি বলা হয়েছে? আই ওয়ার্ক হার্ড, অর্থাৎ কি? আমি কঠোর পরিশ্রম করি। অলদো মানে কি? যদিও। যদিও কি? আমি কঠোর পরিশ্রম করি। এরকম না। আমি কঠোর পরিশ্রম করি, যদিও কি? দেখো আমরা যদি বাংলাতে এখানে চিন্তা করি, যদিও আমাদের অনেক সীমাবদ্ধতা বা আমার অনেক সীমাবদ্ধতা রয়েছে, তারপরও আমি কি করি? কঠোর পরিশ্রম করি। তাহলে আমার সীমাবদ্ধতা রয়েছে। আমার ইংলিশ কি? দেখো আমরা যদি লিখি আই হচ্ছে আমার, আছে। কি আছে? তাহলে আমাদেরকে লিখতে হবে হ্যাভ, অর্থাৎ আমার আছে। আই হ্যাভ। আই হ্যাভ কি? আই হ্যাভ লিমিটেশনস বা সীমাবদ্ধতা। তাহলে দেখো আমি এখানে কি লিখলাম? লিমিটেশনস। তাহলে দেখো আমার এই সেন্টেন্সটি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে যে আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করি, অলদো বা যদিও কি? আই হ্যাভ লিমিটেশনস, অর্থাৎ আমার কি আছে? লিমিটেশনস আছে। জি নাম্বারে দেখো কি বলা হয়েছে? নো সুনার হ্যাড আই রিচড দ্য কলেজ। এখানে একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে দেখো নো সুনার হ্যাড, এগুলো দিয়ে কিন্তু অনেক সময় আমাদের কমপ্লিটিং সেন্টেন্স বোর্ড পরীক্ষায় চলে আসে। তো তখন এগুলো যদি আমরা আসলে না জানি বা না পারি তখন কিন্তু আমাদের হাত থেকে আসলে ২-১ টা নাম্বার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ধরনের যে রুলসগুলো রয়েছে সেগুলো আমাদেরকে খুব বেশি করে প্র্যাকটিস করা উচিত। যেমন দেখো এখানে কি বলা হয়েছে? নো সুনার হ্যাড আই রিচড দ্য কলেজ। সবসময় মনে রাখবি যে নো সুনার হ্যাড এর মানেটা আসলে কি? নো সুনার হ্যাড যখন থাকবে তখন এর অর্থ দাঁড়াবে অনেকটা এরকম যে দেখো আমি কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই। তো পৌঁছাতে না পৌঁছাতেই, যেতে না যেতেই, হতে না হতেই, ঘটতে না ঘটতেই, এই ধরনের ক্ষেত্রগুলোতে আসলে এই নো সুনার হ্যাডটা ব্যবহার করা হয়ে থাকে। তো দেখো এখানে আমরা কি বলতে পারি? যে আমি কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই। আর যদি আমি বাংলাতে চিন্তা করি তাহলে বাকি অংশটা দেখো কি দাঁড়ায়? যে আমি যদি চিন্তা করি যে আমি কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই
পরীক্ষা শুরু হয়ে গেল বা পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। তাহলে দেখো নো সুনার হ্যাড যখন থাকবে তখন চোখ বন্ধ করে আমাদেরকে কি করতে হবে, একটি দেন আগে এখানে বসিয়ে ফেলতে হবে। তো এরপর দেখো আমরা কি করতে পারি, দেনের পরে আমরা কি করতে হবে, পরীক্ষা। পরীক্ষা ইংলিশ কি, দ্য এক্সামিনেশন। তো আমরা এখানে লিখে ফেলি দ্য এক্সামিনেশন, তাই না, দ্য এক্সামিনেশন। তো আমরা এখানে কি লিখবো, পৌঁছাতে না পৌঁছাতেই পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি দ্য এক্সামিনেশন স্টার্টেড। তো তাহলেই দেখো আমাদের এই সেন্টেন্সটি কিন্তু খুব সহজেই কমপ্লিট হয়ে গেল, দেন দ্য এক্সামিনেশন স্টার্টেড। তো এখানে আসলে যেটি মনে রাখার বিষয় যে নো সুনার হ্যাড যখন আমাদের এখানে থাকবে তখন আমাদেরকে একটু মনে করে আগে দেন বসাতে হবে এবং অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম কিন্তু এখানে আমাদেরকে রাখতে হবে। এইচ নাম্বারে দেখো কি বলা হয়েছে, দেয়ার আর সো মেনি পুয়ার পিপল। এর অর্থ কি দেখো, দেয়ার আর মানে সেখানে রয়েছে, কি রয়েছে, সো মেনি পুয়ার পিপল, অর্থাৎ এত পরিমাণ গরিব লোক এখানে রয়েছে বা অনেক গরিব লোক রয়েছে কোথায়, ইন আওয়ার কান্ট্রি বা আমাদের দেশে। এরপর দেখো কি বলা হয়েছে, আই উইশ। তো যখনই আসলে কি হবে দেখো, এখানে বলা হয়েছে আমাদের দেশে অনেক গরিব মানুষ রয়েছে। তো আমার উইশ বা আমার ইচ্ছা কি, যে যদি আমি কি করতে পারতাম, যদি আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম। তো যখনই আই উইশ থাকবে তখনই তোমরা চেষ্টা করবে যে কুড বা মাইট বা উড ইত্যাদি দিয়ে আসলে সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য। তো আমি যদি এখানে দেখো আই উইশ, তাহলে আমি কি করতাম, যে আই উইশ আই কুড, আমি এখানে কুড ব্যবহার করলাম, আই কুড। যেহেতু গরিব মানুষ এবং তাদেরকে আমি কি করতে পারতাম, যে ইস আমি যদি তাদেরকে সাহায্য করতে পারতাম। আই উইশ আই কুড, সাহায্য করতে পারে ইংলিশ কি, হেল্প, তাই না। আর মোডাল অক্সিলারির পরে সাধারণত সবসময় বারবার প্রেজেন্ট ফর্ম হয়, এটি আমরা সবাই জানি। তো এর জন্যই আমরা কুডের পরে কিন্তু আর এখানে হেল্পকে পাস ফর্ম করিনি। তাহলে আমি কি লিখলাম, যে আই কুড হেল্প কাদেরকে, যেহেতু এখানে পুয়ার পিপলের কথা বলা রয়েছে, আমি এখানে লিখতে পারি কি, আই কুড হেল্প দ্য পুয়ার, তাই না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আই নাম্বার দেখো কি বলা হয়েছে, ইনস্পাইট অফ। তোমরা সবাই জানো যে ইনস্পাইট অফ মানে কিন্তু সত্ত্বেও, কি সত্ত্বেও, হ্যাভিং অল ফ্যাসিলিটিস, অর্থাৎ সকল ফ্যাসিলিটিস বা সুবিধা থাকা সত্ত্বেও, কারণ ইনস্পাইট অফ মানে কি সত্ত্বেও। তো সকল সুবিধা থাকা সত্ত্বেও, এরপর দেখো কি বলা রয়েছে, দ্য বয় ড্যাশ। তো সকল সুবিধা থাকা সত্ত্বেও কি, বালকটার যদি অতই সুবিধা থাকতো তাহলে বালকটার কি হওয়া উচিত ছিল, অবশ্যই সফল হওয়া উচিত ছিল। কিন্তু দেখো এখানে কথাটা অনেকটা এমনভাবে বলা হয়েছে যে সকল সুবিধা থাকা সত্ত্বেও দ্য বয় ড্যাশ, অর্থাৎ সুবিধা থাকা সত্ত্বেও যা হওয়ার কথা ছিল এখানে কিন্তু সেটা বলা যাবে না, কারণ যেহেতু এখানে সত্ত্বেও রয়েছে। যেমন আমি যদি তোমাদেরকে একটা বাংলায় একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে কি বলা যেতে পারে, যে আমার কাছে অনেক টাকা থাকা সত্ত্বেও আমি খেতে পারিনি, আমি খাবার কিনতে পারিনি, তাই না। আমার কাছে অনেক টাকা থাকা সত্ত্বেও আমি গরিব লোককে সাহায্য করতে পারিনি। তো দেখো এখানে কি হচ্ছে, ওই জিনিসটা থাকলে যে জিনিসটা হওয়ার কথা ছিল সেই জিনিসটা না হয়ে কিন্তু তার উল্টোটা হচ্ছে। অর্থাৎ যেটা হওয়ার কথা সেটা না হয়ে যখন উল্টোটা হবে তখনই কিন্তু আমরা সাধারণত এই সত্ত্বেও কথাটি ব্যবহার করে থাকি, যে অনেক পড়াশোনা করা সত্ত্বেও আমরা ফেল করলাম বা আমি ফেল করলাম। তার মানে কি, দেখো অনেক পড়াশোনা করেছি, আমার কিন্তু পাশ করার কথা ছিল, কিন্তু এখানে আমি পাশ না করে কি করছি, ফেল করছি, অর্থাৎ উল্টোটা করছি। তো এখানে যেহেতু ইনস্পাইট অফ রয়েছে এবং বলা রয়েছে কি, যে হ্যাভিং অল ফ্যাসিলিটিস বা সকল সুবিধা থাকা সত্ত্বেও দ্য বয়, এরপর একটি ব্ল্যাঙ্কস রয়েছে, তাহলে আমরা এখানে কি বসাইতে পারি, যে দ্য বয় এখন কি করবে, বয়টা এখন ফেল করবে, তাই না। আর এখন কথা হচ্ছে যে এটা কোন টেন্সে আমরা করব স্যার, তাই না, এটা একটা প্রশ্ন। তো একটা জিনিস তুমি দেখো, সকল সুবিধা থাকা সত্ত্বেও বালকটা যে ফেল করছে, তো ফেল তো সে অলরেডি করে ফেলছে, পাস্ট টেন্স, তাই না। তো আমাদেরকে তো এই সেন্টেন্সের বাকি অংশটা তাহলে পাস্ট টেন্সেই করতে হবে, তাই না। তো আমরা দেখো এখানে যদি পাস্ট টেন্স চিন্তা করি, তো আমরা কি করতে পারি, আমরা কিন্তু এখানে ফেইল লিখবো, আর যেহেতু পাস্ট টেন্স বললাম কাজে আমাদেরকে এখানে ইডি যুক্ত করতে হবে, ফেইলড। কি করতে ফেল করেছে, টু সাকসিড, অর্থাৎ সফল হতে পারেনি বা সফল হতে ব্যর্থ হয়েছে। তো আমরা কি লিখলাম, দ্য বয় ফেইল্ড টু সাকসিড, অর্থাৎ বালকটি কি করতে পারেনি, সফল হতে পারেনি। যে নাম্বারে দেখো কি বলা হচ্ছে, দ্য ওল্ড ম্যান বা বৃদ্ধ লোক, এরপর একটি ব্ল্যাঙ্কস রয়েছে, তারপর কি বলা রয়েছে, ইজ মাই গ্র্যান্ডফাদার। তো আমরা যদি ধরো এই ব্ল্যাঙ্কসটি তুমি কল্পনা করো যে এখানে নেই, এখানে কি বলা রয়েছে, দ্য ওল্ড ম্যান ইজ মাই গ্র্যান্ডফাদার। তো দেখো সেন্টেন্স কিন্তু হচ্ছে, তো সেন্টেন্স যেহেতু হয়ে গিয়েছে তো আমার কিন্তু এখানে আসলে বিশেষ তেমন কিছু কোনো জাদুকরি কোনো বাক্য নিয়ে আসার আসলে কোনো সুযোগ নাই। আমরা জাস্ট কি করতে পারি,
জাস্ট এই ওল্ড ম্যানের ব্যাপারে যদি কোনো একটা তথ্য না জাস্ট এখানে আমরা বসাই দিতে পারি, তাইলে কিন্তু আমাদের এই সেন্টেন্সটি কভার আপ হয়ে যাচ্ছে, তাই না? দেখো আমরা এখানে যদি কি চিন্তা করি, দ্য ওল্ড ম্যান বা বৃদ্ধ লোক, তাই না? এখন এই বৃদ্ধ লোকের ব্যাপারে আমরা কি তথ্য দিতে পারি? এই বৃদ্ধ লোকটি একটি গাছের নিচে বসে আছে, তাই না? অর্থাৎ যে বৃদ্ধ লোকটি গাছের নিচে বসে আছে বা বৃদ্ধ লোকটি যিনি গাছের নিচে বসে আছে উনিই হচ্ছে আমার দাদা ভাই। তাও আমরা দেখো এখানে যদি বৃদ্ধ লোকটি যিনি আসলে গাছের নিচে বসে আছে, এখানে যদি আমরা ইংলিশ করার চেষ্টা করি তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখো দ্য ওল্ড ম্যান যে কিনা, তাহলে যে ইংলিশ কি? হু। সে কি করছে? রেস্ট নিচ্ছে। তাহলে আমরা কি লিখলাম? হু ইজ টেকিং, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু রেস্ট নিচ্ছে অর্থাৎ বর্তমানে চলমান কোনো কিছু বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করে থাকি। ফ্যানটি ঘুরছে, তাই না? তো এটি বর্তমানে চলমান এরকম আরকি। সো হু ইজ টেকিং, অর্থাৎ টেকিং কি? রেস্ট নিচ্ছে। রেস্ট কোথায় রেস্ট নিচ্ছে? গাছের নিচে। তাহলে আমরা এখানে কি লিখলাম? আন্ডার দ্য ট্রি, অর্থাৎ লোকটি বা বৃদ্ধ লোকটি যে কিনা কি করছে? গাছের নিচে রেস্ট নিচ্ছে, সে কে? আমার দাদা। তো শিক্ষার্থীরা আমি আশা করব তোমরা খুব সহজে আসলে এই সেন্টেন্স কমপ্লিশন গুলো বুঝতে পেরেছো। কারণ সেন্টেন্স কমপ্লিশন পারতে গেলে আসলে বাংলাতে সেন্টেন্সটিতে কি বোঝানো হয়েছে এটি বোঝার আসলে কোনো অল্টারনেটিভ বা বিকল্প আসলে নেই। তো তোমাকে অবশ্যই বুঝতে হবে যে বাক্যটিতে কি বলা হয়েছে, তারপর তোমাকে বাংলাতে চিন্তা করতে হবে এবং বুঝতে হবে যে এই পাশে আসলে কোন টেন্স বা কোন কালে বলা হয়েছে এবং ওই পাশে বাকি বাক্যটি আমি কোন বাক্যে নিতে পারি। তো এভাবে যদি আসলে তোমরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো এবং প্রত্যেকটি বোর্ড প্রশ্ন কিন্তু আমি এভাবে বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে শেষ করানোর চেষ্টা করব। যখন বোর্ডের প্রশ্নগুলো শেষ হয়ে আসবে তখন আমি আস্তে আস্তে তোমাদেরকে আরও কঠিন কঠিন যেই প্রশ্নগুলো রয়েছে যেগুলো সাধারণত ক্যাডেট কলেজে আসে এবং ভালো ভালো কলেজগুলোতে আসে ওই প্রশ্নগুলো আমি তোমাদেরকে খুব সহজে ভেঙে ভেঙে সেন্টেন্স টু সেন্টেন্স বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং মোটামুটি তোমাদের গ্রামার বলো বা ফার্স্ট পার্ট বলো মোটামুটি সব এরিয়াই আমি কাভার করার চেষ্টা করব। তো এভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকলে মোটামুটি আশা করা যায় যে তোমার ভেতরে একটি ট্যালেন্ট ডেভেলপ হবে যে কিভাবে একটি বাক্য আসলে বুঝতে হয় এবং সেখান থেকে অ্যান্সারটি খুঁজে বের করতে হয়। তো তখন আর তোমাদের ওই পরিমাণ ভুল হবে না এবং তোমরা কিন্তু পরীক্ষায় একটি ভালো নম্বর আশা করতে পারো এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যত পরিমাণ প্র্যাকটিস করবে ততটাই সম্ভাবনা থাকবে যে বোর্ডের পরীক্ষাতে যেয়ে তোমার প্রশ্নগুলো কমন পড়ে যাবে। এমনকি কলেজেও কমন পড়ার সম্ভাবনা থাকে, তবে বোর্ডের পরীক্ষাতে কমনটা একটু বেশি পড়তে পারে। তার কারণ যদি বা যেহেতু তুমি অনেকগুলো প্রশ্ন প্র্যাকটিস করেছো, অনেক কলেজ প্র্যাকটিস করছো, তো দ্যাটস ওয়াই কিন্তু তোমার কমন পড়ে যাওয়ার চান্সটা আসলে অনেক বেশি। কারণ যদি কমন নাও পড়ে তারপরেও কিন্তু তুমি ভালো মার্কস ক্যারি করতে পারবা, কারণ তুমি তো অনেক পরিমাণ প্র্যাকটিস করছো, তাই না? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।